রীতিমতন আমার কান্না পেয়ে যেত, মানে শরীরটা হঠাৎ করে কিরকম একটু শুকিয়ে মতন যাচ্ছে, এখান থেকে ফেটে উঠে উঠে যাচ্ছে, রক্ত খানিকটা কমে গেছে। মানে কেন এত কিছু কৃষুর সাথে হচ্ছে? কৃষু সোনার এখনের ওয়েট কত? আমি কি যত্ন করতে পারছি না আমার বাচ্চাটাকে? মনের মধ্যে অনেক চিন্তা, অনেক প্রশ্ন নিয়ে আজকে কৃষু সোনাকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। আসলে চাকদা থেকে আসার পর তো ডাক্তারের কাছে একবারও যাওয়া হয়নি, আর ওর একটা ভ্যাকসিনও দেওয়ার আছে, তো আজকে একেবারে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। বিশ্বাস করো, এবার ডাক্তারের কাছে যাওয়ার সময় আমি যতটা পরিমাণে ঘাবড়েছিলাম, এর আগে কোনোদিন এতটা পরিমাণে ঘাবড়ে থাকিনি। তবে ওকে তো বুঝতে দেওয়া যাবে না, ও তো ছোটো বাচ্চা, ওর সাথে নর্মাল মুডে হাসি খেলা করেই নিয়ে যাচ্ছিলাম, যাতে ও কোনো রকমভাবে কষ্ট না পায়। আমার কাছে সবসময় আমার বাচ্চার খুশিটা সব থেকে আগে ম্যাটার করে, শুধু আমার কাছে না, পৃথিবীর সমস্ত মায়ের কাছেই হয়তো তাই। তো যাচ্ছি, রাস্তা দিয়ে যেতে যেতে সত্যি কথা বলতে এমনই একটা খারাপ লাগছিল, সেটা বলার মতন না। কিছু কিছু এমন প্রবলেম, যেই প্রবলেমগুলো আগে আমি কখনো ফেস করিনি, বড্ড বেশি নিরুপায় লাগছিল। রিকিও এবার দেখছিলাম একটু একটু টেনশন করছিল। তো দেখতেই দেখতে মোটামুটি ডাক্তারের কাছে যখন পৌঁছালাম, তখন ওই সন্ধে মতন হতেই চললো। আর আমাদের বাড়ি থেকে ডাক্তারের ওই ক্লিনিকটা অনেকটা বেশি দূর না। এই যে দেখতে পাচ্ছ জিল হসপিটাল, এটাই হলো কৃষু সোনার হসপিটাল, মানে বাচ্চাদের হসপিটাল। তো কৃষু হওয়ার সময় যেই পিডিয়াট্রিশিয়ান থাকে ওটিতে, তো তিনিই হলো এই ডাক্তার। তো একদম কৃষুর জন্মের মুহূর্ত থেকে এই ডাক্তারই আমরা দেখিয়েছি, তাই ওনাকে না একদম চোখ বন্ধ করে বিশ্বাস করার মতন একটা সম্পর্ক তৈরি হয়ে গেছে। অন্য কোনো ডাক্তার দেখালেও কেন জানি না, কৃষুর এই ডাক্তারের কাছে এসে যতক্ষণ না আমি কনসাল্ট করছি, ততক্ষণ মনের ভেতরে ঠিক একটা শান্তি আসে না। তো চলে এসেছি, কৃষুকে এখন একটা ভ্যাকসিন লাগাতে হবে। ভ্যাকসিন লাগানোর পরে এই প্রথম কৃষুবাবু একটুখানি কাঁদছিল, তো দেখে ভীষণ খারাপও লাগছিল। তবে ভ্যাকসিনগুলো তো লাগাতেই হয় বলো, এগুলো তো ভীষণ ইম্পর্টেন্ট, তাই ভ্যাকসিন লাগিয়ে চলে এসেছি বাড়িতে। আসলে কালকে হঠাৎ করে তড়িঘড়ি করে তো কৃষুকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হলো। অনেক দিন থেকেই এরকম অনেক কিছু আমাদের মনে আসছিল, প্লাস তোমরাও অনেকে আমাকে ইনস্টাগ্রামে মেসেজ করেছিলে এই সমস্ত ব্যাপার নিয়ে, কারণ তোমরা কৃষুকে এতটাই ভালোবাসো, কৃষুর ছোট ছোট জিনিসগুলো তোমরা খুব নোটিস করো। তো হয় না যে চিন্তা না আসলেও কিছু কথায় হঠাৎ করে মায়েদের মনে চিন্তা চলে আসে। মানে আমি জানি যে এই জিনিসগুলো চিন্তার নয়, তবে হয় না যে কানের কাছে যদি কেউ বারবার বারবার একই কথা বলে, তখন ওটাই চিন্তার বিষয় হয়ে দাঁড়ায়। তো মা হিসেবে ওই জিনিসটাই আমার সাথে হচ্ছিল। তো আমি কৃষককে নিয়ে লিটারালি অনেক দিন থেকেই চিন্তায় পড়ে গেছিলাম। তো কালকে ফাইনালি আমরা ডিসাইড করি যে আমি এইভাবে মনমরা হয়ে থাকতে পারবো না, যা হবে ডাক্তারের কাছ থেকে শুনে নেওয়া দরকার। তো কালকে যখন কৃষককে নিয়ে ডাক্তারের কাছে গেলাম, আমার মনের মধ্যে প্রচুর প্রশ্ন ছিল। তো সেই সমস্ত কথাগুলি আজকে তোমাদের সাথে শেয়ার করছি, কারণ আমার চ্যানেলে প্রচুর তো মায়েরা রয়েছে, হতেই পারে তাদের বাচ্চাদের এরকম কোনো প্রবলেম হচ্ছে। তো তারাও আশা করছি আমার এই ভিডিওটা দেখে একটুখানি হলেও তাদের মনেও যে চিন্তাগুলো আসছে আমার মতো, তাদের চিন্তাগুলো একটু হলেও কম হবে। প্রথম যেই প্রশ্নটা আমার মনে ছিল, বাবু যেহেতু হ্যান্ড ফুট মাউথ ডিজিজ হয়েছিল, ওর পর থেকে কৃষুর একেবারেই খাওয়া দাওয়া প্রায় কমেই গেছে। মানে ও যেই পরিমাণে খেত সেই পরিমাণে তো খাচ্ছেই না, তার অর্ধেকের কম খাবার খাচ্ছে। তো ডাক্তার বলেইছিল যে খিদে কম হওয়াটা এটা ভীষণ নর্মাল। তো আমরা এতদিন নর্মাল ভেবেই চলছিলাম, কিন্তু দেখো অনেক দিন হয়ে গেছে, এবার তোমার বাচ্চাটা খেতে চাইছে না, খাওয়াতে গেলে রীতিমতো না আমার কান্না পেয়ে যেত। মানে মুখ খুলছে না, খাচ্ছে না, খেতে গেলেই কান্না করছে, ফেলে দিচ্ছে, মানে কিচ্ছু খেতে চাইছে না, কিচ্ছু না। এবার একটা বাচ্চা যার 2 বছর হতে চলেছে, সে যদি একদমই কিছু না খেতে চায়, তো মা হিসেবে আমাদের কিরকমটা লাগে। তো আমার এতটাই খারাপ লাগতো যে আমি মাঝে মাঝে কান্না করে দিতাম, মানে খাচ্ছে না কেন। এবার প্রথম কয়েকদিন দেখবে মনকে মানানো যায় যে না ঠিক আছে, খাচ্ছে না, খাবে, ধীরে ধীরে খাবে। প্রায় 15-20 দিন হয়ে যাচ্ছে, 1 মাস হয়ে যাচ্ছে, ছেলে ঠিকঠাক খেতেই চাইছে না। তো এই প্রবলেমটা একটা নিয়ে ডাক্তারের কাছে গেলাম আমরা। তো ডাক্তার বললেন যে দেখুন, হ্যান্ড ফুট মাউথ ডিজিজের পর, মানে আমাদের এখানে যে ডাক্তার তার কাছেই গেছিলাম, তো উনি বললেন যে হ্যান্ড ফুট মাউথ ডিজিজের পর বাচ্চাদের খিদেটা অবশ্যই কমে যায়, কিন্তু সেটাকে ঠিকঠাক করার চেষ্টা তো আমাদের করতেই হবে, কারণ একটা বাচ্চা এখন পুরো গ্রোথ পিরিয়ডে রয়েছে, ওর এখন পুরো দমে গ্রোথ হবে। তো এখন যদি একদমই খাওয়া দাওয়া ছেড়ে দেয়, তাহলে ওর কি হবে, মানে গ্রোথটা ঠিকঠাক হবে না। তো তার জন্য ডাক্তার বললেন হতেই পারে যে ওর কৃমি হয়েছে, কারণ বাচ্চাদের বেশি পরিমাণে মাটি নিয়ে ঘাটাঘাটি করলে, খালি পায়ে মাটিতে হাঁটলে বা মাটি নিয়ে খেললে, বা ধরো একটু আগে ওই যে চকলেট, টফি, এই জিনিসগুলো আমরা বাচ্চাদের মাঝে মধ্যেই দিয়ে থাকি, এই কারণে কিন্তু বাচ্চাদের কৃমির প্রবলেমটা শীতকালে বেশি দেখা যায়।
তা বেশিরভাগ সময়ই মানে শীতকালে বাচ্চাদের ডাক্তাররা কৃমির ওষুধ দিয়ে থাকেন। যদি কৃমি থাকে তাহলে সেই ওষুধটা খেয়ে ঠিকঠাক হয়ে যায়। তো কৃষকে একটা কৃমির ওষুধ দিয়েছিলেন। তো এটা হলো কৃমির ওষুধটা, কোনো ওষুধই বাচ্চাদের ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া খাওয়াবে না। আমাদের কৃষক এই ওষুধগুলো দিয়েছে, তার মানে এটা একদমই না যে তোমরাও এইগুলোই বাচ্চাদের হুট করে খাইয়ে দেবে। যদি তোমাদের মনে কনফিউশন থাকে যে না আমার বাচ্চারও সেম প্রবলেম হতে পারে, তাহলে ডাক্তারের কাছে জিজ্ঞেস করবে। তোমাদের ডাক্তার তোমার বাচ্চার কন্ডিশন দেখে যে ওষুধটা দেবে সেই ওষুধটাই কিন্তু খাওয়াবে। তো এটা ছিল কৃমির ওষুধ, খুব অল্প পরিমাণে থাকে, একবারে খাইয়ে দিতে হয় রাত্রেবেলা, আর কিংবা হচ্ছে দুবারে খাওয়াতে বলে। তো আমরা কালকে রাতে খাইয়েছিলাম, অ্যান্ড সারপ্রাইজিংলি আজকে সকালে আমি দেখতে পেয়েছি যে হ্যাঁ ওর কৃমি হয়েছিল। তো এই কারণেই হয়তো ও খেতে চাইতো না। মানে কৃমি হলে বাচ্চাদের এই প্রবলেমটা কিন্তু হয়ে থাকে। তাই তোমাদের বাচ্চারা যারা ধরো অনেক দিন থেকে এরকম খাওয়া দাওয়া নিয়ে প্রবলেম করছে, বা শরীরটা হঠাৎ করে কিরকম একটু শুকিয়ে মতন যাচ্ছে, খেতে চাইছে না, পেটটা ফুলে থাকছে, তারা কিন্তু অবশ্যই একবার ডাক্তারের সাথে কনসাল্ট করে এই ক্রিমের ব্যাপারটা ডিসকাস করে নিতে পারে। তো আমাদের ক্ষেত্রে হয়তো এই ক্রিমির প্রবলেমটা ছিল, তো এই প্রবলেমটা তো সলভ হয়ে গেছে। তো ক্রিমির প্রবলেমটা গেল। আর যে প্রবলেমটা ছিল যে একদমই মানে ক্রিমি ছাড়াও আরো প্রবলেম হতে পারে যে ওর খিদে পাচ্ছেই না, এরকমটাও হতে পারে। তো তার জন্য ডাক্তার, এটা মনে হয় মাল্টিভাইটামিন কোনো সিরাপ, এইটা ডাক্তার প্রেসক্রাইব করেছেন যে এটা 6 মাস ওকে কন্টিনিউ খাওয়াতে হবে, একদিনও গ্যাপ না দিয়ে। তো এই ওষুধটা খাওয়াতে বলেছে। আরেকটা যেটা প্রবলেম, আমি জানি না, এই ভাইটামিন এ ড্রপটাও ডক্টর ওকে দিয়েছেন। এটা হচ্ছে 4 ml এর ওষুধ রয়েছে, 2 ml করে 1-2 দিনে খাইয়ে দিতে হবে। আমরা কালকে রাতে 2 ml খাইয়েছি, আজকে 2 ml খাওয়ালেই এই ওষুধটা ফিনিশ হয়ে যাবে। এবার আসলে কোন ওষুধ কিসের জন্য কাজ করে আমরা সঠিক জানি না, আমি এটা আন্দাজ করছি। আরেকটা যেটা মেন কনসার্ন ছিল আমার, সেটা হলো কৃষুর নখ অদ্ভুত ভাবেই এখান থেকে ফেটে উঠে উঠে যাচ্ছে। মানে এটা তো ভীষণ একটা অদ্ভুত জিনিস, তাই না? নখ এরকম উঠে উঠে যাবে কেন? প্রথমে একদিন পায়ের নখটা আমি এরকম খেয়াল করেছিলাম যে নখটা না কিরকম ভেঙে ভেঙে উঠে উঠে যাচ্ছে একদম উপরের দিক থেকে। তো আমি ভাবলাম হতে পারে ব্যথা খেয়েছে বা গুঁতো খেয়েছে, হয়তো এই কারণে ওই নখটায় অসুবিধা হচ্ছে। কয়েকদিন পর দেখছি আরেকটা পায়েও থাম্বনেইলে ওরকমই প্রবলেম হচ্ছে। আজকে কয়েকদিন আগে আমি খেয়াল করেছি ওর হাতেও এই নখটাতেও সেম প্রবলেম হচ্ছে। তো এই জিনিসগুলো তো মানে কোনো কিছু ব্যথা লাগা থেকে হতে পারে না, ব্যথা লাগলে পার্টিকুলার ওই আঙুলটাতেই প্রবলেম হবে। তো এইটা নিয়ে আমি ভীষণ চিন্তিত ছিলাম যে নখগুলো এরকম উঠে উঠে কেন যাচ্ছে, কি হয়েছে। তো ডাক্তারের কাছে বলাতে বললো যে ওর হয়তো কোনো কারণে, যেহেতু এই হ্যান্ড ফুট মাউথ ডিজিজের পর থেকেও খাবারটা খেতে পারছে না, এই কারণে ওর শরীরে রক্ত খানিকটা কমে গেছে, মানে অ্যানিমিয়ার প্রবলেম রয়েছে। এবার এটা শুনে যে কোনো মাই ভীষণ টেনশনে চলে আসবে। আমিও ওই সময় ওই সিচুয়েশনে ঘাবড়ে গেছিলাম ডাক্তারের ক্লিনিকে বসে যে কি করব কি না করব। তো ডাক্তার বললেন যে দেখুন টেনশনের কোনো ব্যাপার নেই, বেসিক্যালি কি হয়, জিঙ্ক আর আয়রনের অভাবে আমাদের শরীরে অ্যানিমিয়া হয়ে থাকে, মানে রক্তাল্পতা চলে আসে। তো তার জন্য একটা ওষুধ উনি দিয়েছেন, সেটা হলো এই ওষুধটাও 6 মাস কন্টিনিউয়াসলি খাওয়াতে হবে। এই ওষুধটা খাওয়ানোর ক্ষেত্রেও ডাক্তার এটাই বলেছেন যে একদিনও গ্যাপ দেওয়া যাবে না, 6 মাস ওকে এই ওষুধটা পুরো খাওয়াতে হবে। তাহলে আশা করছি যে নখ ওঠার প্রবলেমটা বা এই রক্তাল্পতার প্রবলেমটা পুরোটা ঠিকঠাক হয়ে যাবে। তো আমি মা হিসেবে একটুখানি ঘাবড়েই রয়েছি এখনো যে কেন এত কিছু কৃষুর সাথে হচ্ছে। ওই হ্যান্ড ফুট মাউথ ডিজিজটা হওয়ার পর থেকেই ছেলেটা এত পরিমাণে ঝিমিয়ে গেছে, চেহারাটা খারাপ হয়ে গেছে। তো যে কোনো বাচ্চার এরকম হলে তার মায়ের ওপর দিয়ে কি যায় সেটা তো তোমরা বুঝতেই পারছো। আমার এখন মানে এমন খারাপ লাগে মাঝে মধ্যে, আমি একা একা বসে বসে কাঁদি। আমি ন্যাচারালি এরকম নেগেটিভ পার্সন নই, কিন্তু বাচ্চার কিছু হলে একদম সহ্য করতে পারি না। তোমরাও মা, তোমরাও হয়তো আমার ফিলিংটা বুঝতে পারছো যে বাচ্চার কিছু হলে কিরকমটা লাগে। তোমাদের বাচ্চার যদি এরকম নখের প্রবলেম হয়ে থাকে বা খাওয়া নিয়ে এরকম প্রবলেম হয়ে থাকে, অবশ্যই দেরি না করে ডাক্তারের কাছে যাও। আমরাও যদি বেশি দেরি করতাম হয়তো কৃষুর শরীর আরো খারাপ হতে পারতো। তো ডাক্তার আমাদের বললেন যে এই যে আপনারা নোটিস করে এসেছেন, এইটা হচ্ছে বড় ব্যাপার। কারণ অনেক মায়েরাই বা অনেক প্যারেন্টসরাই কি হয়, এই নখের জিনিস, এগুলো ছোটখাটো জিনিস বলে আমাদের কাছে মনে হয়ে থাকে, আমরা অনেক সময় খেয়াল করি না, কিন্তু এই জিনিসগুলোই বড় প্রবলেম ক্রিয়েট করতে পারে। তাই বাচ্চার শরীরে ছোট বড় যে কোনো চেঞ্জেস যেটা তুমি বুঝতে পারছো না, গুগল না করে সরাসরি তোমার ডাক্তারের সাথে যোগাযোগ করো। ডাক্তার কিন্তু তোমাকে সঠিক উপায় সাজেস্ট করতে পারবেন।
আরেকটা যেটা প্রবলেম সেটা হলো অনেকেই আমাকে কয়েকদিন থেকেই জিজ্ঞেস করছে যে কৃষু সোনার এখনের ওয়েট কত। আমি আগেও একটা ভিডিওতে বলেছি যে আমি এখন আর কৃষু সোনার ওয়েট বলি না, তোমরা অনেকেই আমাকে না করেছো ওয়েট বলতে না, সেইটা একটা কারণ। আর সেকেন্ড কথা এই কারণে বলি না, কারণ কি হয় বলতো, মায়েদের মনে না একটু হলেও কম্প্যারিজন চলে আসে যে ওর 2 বছরে এই ওয়েট, আমার বাচ্চার কেন এই ওয়েটটা না, বা এরকম হয়েই যায় অনেক সময়, না চাইতেও মায়েদের মনে এই জিনিসগুলো চলে আসে। তখন মনে হয় যে আমি কি যত্ন করতে পারছি না আমার বাচ্চাটাকে, আর এই কারণে আমার বাচ্চাটা ওয়েট বাড়ছে না। তো এরকম কিছুই না, প্রত্যেকটা বাচ্চার বডি স্ট্রাকচার আলাদা হয়, জিন একটা মেইন রোল প্লে করে বাচ্চাদের ওজন হাইটের ওপর, তো এই জিনিসগুলো ম্যাটার করে। তবে একটা কথাই আমি বলতে পারি যে 2 বছরে অ্যাটলিস্ট বাচ্চাদের 12 কিলো ওজন হওয়া উচিত, এটা আমাদের ডাক্তার বলেছেন। তো কৃষুর ওয়েট যখন আমরা চাকদায় গেছিলাম তখন 12 কিলোর বেশি ছিল, ঠিক আছে। এবার হ্যান্ড ফুট মাউথ ডিজিজ হওয়ার পর থেকে কৃষুর ওয়েট এখন প্রায় 2-2.5 কিলো কমে গেছে। তো বুঝতেই পারছো কিরকমটা লাগে, খারাপ লাগে। কিন্তু আমি জানি ওর এই কৃমির কারণে বা খিদে কম হওয়ার কারণে অনেকগুলো প্রবলেমের জন্য প্রবলেমটা হয়েছে, ওর ওয়েটটা কমে গেছে। আশা করছি এই ওষুধগুলো খাওয়ার পর আরেকটু সঠিক যত্ন করলে কৃষু সোনা আবার আগের মতন চনমনে হয়ে যাবে, চেহারাটা আগের মতন ঠিকঠাক হয়ে যাবে। এবার তোমরা অনেকে মায়ের রয়েছো, এবার আমার একটু এখন মোরাল সাপোর্টের দরকার, মানে একটু মনটা খারাপ হয়ে যায় যখন বাচ্চাটার শরীরে ছোট ছোট এরকম প্রবলেম দেখা দেয়। আমি জানি সব ঠিক হয়ে যাবে। তো প্লিজ তোমরা কমেন্ট করে জানিও যে তোমাদের বাচ্চাদের যদি এরকম খিদের প্রবলেম হয়ে থাকে তাহলে তোমরা কি করো, বা তোমাদের বাচ্চাদের কি খাওয়া নিয়ে এরকম প্রবলেমটা হয়। কারণ আমি মাঝে মাঝে না ভীষণ এখন একা ফিল করি এই বিষয়টাই, যে হয়তো কৃষু সোনাই খেতে চাইছে না, বাদ বাকি সমস্ত বাচ্চাকে আমি দেখেছি ওরা ঠিকঠাক ভাবে খেতে পারে। তো মাঝে মাঝে একটুখানি খারাপ লাগে যে হয়তো কোথাও না কোথাও আমি ওকে যত্ন করতে পারছি না বা রাইট ওয়েতে ওকে খাওয়াতে পারছি না, তো একটু খারাপ লাগে। প্লিজ তোমরা আমাকে জানিও যে তোমাদের বাচ্চারাও কি খাওয়া নিয়ে প্রবলেম করে, তাহলে একটু হলেও কোথাও না কোথাও মনের কোনায় একটুখানি একটা আশা থাকবে যে না, কৃষু সোনা একা না, এরকম অনেক বাচ্চা আছে ওর বয়সী যারা খাওয়া নিয়ে প্রবলেম করে। আজকের ভিডিওটা ব্লগ তো নাই, কৃষু সোনার হেলথ আপডেট রিলেটেড একটা ভিডিও। এই প্রবলেমগুলো কিন্তু অবশ্যই ডাক্তারের কাছে বলবে, তাছাড়াও যে কোনো প্রবলেম বাচ্চাদের সেই সমস্ত কিছু ডাক্তারের কাছে বলবে। এই যে ধরো নখের প্রবলেমটা যদি আমরা ডাক্তারের কাছে নাই বলতাম, আমরা জানতেই পারতাম না যে ওর অ্যানিমিয়া রয়েছে। ওষুধ দিয়েছে, ঠিক হয়ে যাবে, তোমাদের আশীর্বাদ রয়েছে, ভালোবাসা রয়েছে, আমার গোপাল ভোলে বাবা রয়েছে, তো আশা করছি কৃষু সোনা খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। তবে আমি তোমাদের রিকোয়েস্ট একটাই করব, তোমাদের বাচ্চাদের যদি এরকম কোনো প্রবলেম হয় তাড়াতাড়ি ডাক্তারের কাছে নিয়ে যাবে। আর কালকে কৃষু সোনা একটা ভ্যাকসিন ডিউ ছিল, তো ওইটাও ভ্যাকসিনটাও লাগিয়েছি। তো কৃষু সোনা আজকে একটুখানি এনার্জি কম রয়েছে, ওকে এখন একটু টেক কেয়ার করবো, খাওয়াবো, ওর সাথে একটু সময় কাটাবো, ওষুধগুলো খাওয়াবো, তারপর ধীরে ধীরে দেখবে সবটা ঠিকঠাক হয়ে যাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে কালকে অন্য একটা ভিডিওতে।